হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি মধুমিতা আর আপনারা দেখছেন লিভ অ্যান্ড লেট লিভের ইউটিউব চ্যানেল। আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের বিষয়। বন্ধুরা, রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সকলেই খুব খুশি। 500 বছরের পুরনো এক অবিচারের প্রতিকারের জন্য প্রতীক্ষা শেষ, আমরা উচ্ছ্বসিত। কিন্তু শাস্ত্রে বলেছে নাল্পে সুখমস্তি, অর্থাৎ অল্পে সুখ নেই। তবে পয়েন্ট টু বি নোটেড, এই অল্পে সুখ নেই কথার অর্থ আপনা স্বপ্না মানি নয়। এখানে অল্প বলতে টাকা পয়সা বা আর্থিক ধন দৌলতকে বোঝানো হয়নি, এখানে আত্মিক সম্পদকে মিন করা হয়েছে। তাই শুধুমাত্র রাম মন্দির হলেই যথেষ্ট নয়, আমাদের চাই রাম রাজ্য। কিন্তু বন্ধুরা, আসুন আমরা প্রথমে বুঝি রামরাজ্য মানে কি। রামচন্দ্র কি হাজার হাজার বছরের ওপার থেকে ফিরে এসে আমাদের দায়িত্ব নেবেন? না। বাল্মীকি রামায়ণের গাইডলাইন অনুসারে রামরাজ্য মানে সম্পূর্ণ গণতন্ত্র ও সমগ্রগামী ন্যায়ের রাজ্য, এবং তার অবশ্যম্ভাবী ফল হিসাবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। সম্পূর্ণ গণতন্ত্র বলতে বোঝায় রুল ইজ দ্য মাস্টার অব অল অ্যান্ড রুল ইজ দ্য মাস্টার অব ইভেন দ্য রুলার, অর্থাৎ আইনের শাসনে থাকবেন সব্বাই, এমনকি শাসক স্বয়ং থাকবেন আইনের শাসনে। প্রসঙ্গক্রমে কৌটিল্যের অর্থশাস্ত্রেও বলা আছে রুল অব ল ইজ গ্রেটার দ্যান দ্য রুলার। সুতরাং এই নীতিকে ভারতবর্ষের শাসনতন্ত্রের মূলনীতি বলাই যায়। এবার বলুন তো, আজকের দিনে কি এই ভাবনার প্রতিফলন দেখা যায়? সকলেই এক বাক্যে বলবেন না। আজকের শাসক রাজনৈতিক রং নির্বিশেষে তার শাসন ক্ষমতার প্রফিট অন্যায্যভাবে নিয়েই থাকেন। আমাদের কাছে এটা তো এখন স্বাভাবিক ঘটনা। আর শাসন ক্ষমতা ধরে রাখার জন্য শাসক যা খুশি তাই করেন, আবার সেটা তারা করেন আমাদেরই সাহায্য নিয়ে বা আমাদেরকেই ব্যবহার করে। আমরাও নিজেদেরকে ব্যবহৃত হতে দিই। কাজেই সম্পূর্ণ গণতন্ত্রের বিষয়ে আমরা এখনও পাশ করতে পারিনি, ভালো নম্বর পাওয়া তো দূরের কথা। এবার দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ সমগ্রগামী ন্যায় বিচার। রামরাজ্যে তুচ্ছ থেকে উচ্চ সকল ব্যক্তি, এমনকি পশু পাখি পর্যন্ত ন্যায় বিচার পেত। এ বিষয়ে একটা বহুল প্রচলিত গল্প আছে। একটি পথকুকুর একবার এক ব্যক্তির প্রহারে রক্তাক্ত হয়ে রামের কাছে যায় বিচার প্রার্থনা করতে। রামচন্দ্র দোষী ব্যক্তিকে কুকুরটির অভিমত অনুসারে শাস্তিও দেন। এই লেভেলের সমগ্রগামী ন্যায় বিচারের কথা আজকের দিনে গল্প কথা। আইন আজকে ধনীর পকেটের সম্পত্তি, আর দরিদ্রের জন্য বিষম দায় বললেও চলে। একটা কেসের ডিক্রি পেতে জীবনের 2/3 পেরিয়ে যায়। কোনো ফৌজদারি কেসের আইউইটনেস জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকে বা খুনও হয়ে যায়। আইন তো প্রমাণ খুঁজেই পায় না, সুতরাং অপরাধীদের পোয়াবারও। এই কারণে আইনের প্রতি আস্থা দেখানোর আগে মানুষকে 50 বার ভাবতে হয়। এই কারণে সমাজে ছল, চাতুরি, মিথ্যাচার, দুর্নীতি বলবান হতে পারছে এবং সেগুলো সবার চোখের সামনেই হয়। আমরাও আজ এই তঞ্চকতায় অভ্যস্ত। প্রমাণ চাই? দেখুন, চরম বিপরীতধর্মী দুটি নিউজ দেখাই, গল্প নয়, নিউজ। নাম্বার 1, ডগ সেইং রাম রাম, সোশ্যাল মিডিয়া। राम 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 राम। Number 2, dog covering 1000 kilometer to reach Ram Mandir. 530 किलोमीटर दूर से ये कुत्ता यात्रा करते हुए प्रभु श्री राम की नगरी अयोध्या में पहुंच चुकी है। 1000 किलोमीटर से अधिक की यात्रा इस कुत्ते ने की है। अच्छा, ये महाराज जी थका नहीं? ये नहीं थका, 1-2 बार तो भगाया, हाँ। लेकिन जब वो नहीं भागा हाँ। সেলিব্রেটেড। দুটি ক্ষেত্রেই আমরা জনগণ উচ্ছ্বসিত। এবার দেখুন বিপরীত চিত্র। ক্যাচিং অ্যান্ড রিলোকেটিং অফ স্ট্রে ডগস অ্যান্ড কাউজ। সম্মানিত ডেলিগেটরা আসবেন বলে সেই একই পবিত্র স্থানে নিরীহ পথপশুদের তুলে কোথায় ফেলে দিয়ে আসছে স্বয়ং রামজিও জানেন কি? আমাদের অক্ষমতা, তঞ্চকতা, শঠতা কোন পর্যায়ে রয়েছে আজ, সেটা একটু দেখুন বন্ধুরা, ভাবুন প্লিজ, ভাবা দরকার। সমস্ত সভ্য দেশে পথপশুদের জন্য মোটামুটি বন্দোবস্ত থাকে। আমরা তাহলে কি আড়াল করতে চাইছি? সম্মানিত অতিথিদের চোখ থেকে, দুনিয়ার চোখ থেকে কি আড়াল করছি আমরা? আর সেই আড়াল করার জন্য অবলা অসহায়দের মাথার উপরে এক ফালি ছাদ দিতে পারিনি আমরা, অথচ তাদের মাথার উপর থেকে রামজির দেওয়া আকাশটুকুও কেড়ে নিচ্ছি। পথপশুদের জন্য কিছু করতে গেলেই আমাদের আর ফান্ড থাকে না। ভারতবর্ষ নাকি গরিব দেশ? যদি তাই হয় বন্ধু, তাহলে ভারতে এত বড় বড় বিলিয়নিয়ার আছে কি করে? বিদেশি মাল্টিন্যাশনালগুলো ভারতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে কি করে? আর বিভিন্ন রাজনৈতিক নেতা বা রাজনীতির কানেকশন বিশিষ্ট ব্যবসায়ীরা কেউ শত শত কোটি টাকার স্ক্যাম করে
জেলে ঢুকছে বেরোচ্ছে, কিংবা টাকা মেরে নিয়ে দেশীয় মদতে বিদেশি নাগরিকত্ব নিয়ে পালাচ্ছে। টাকা আছে বলেই না চুরি করা সম্ভব, টাকা না থাকলে কি চুরি করত? আসলে নেই ওয়েল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমবন্টন, নেই সদিচ্ছা। মোটামুটি গ্রস লেভেলে বলতে গেলে 90%-এর ওপর সম্পদ আছে 10%-এরও কম লোকের হাতে, আর 10%-এরও কম সম্পদ নিয়ে দিন গুজরান করছে 90%-এর ওপর লোক। দারিদ্র, তঞ্চকতা, অবিচার, নিরাপত্তার অভাব, এটা তো রামরাজ্য হতেই পারে না। আমরা রাম নামে মত্ত হয়েছি, মগ্ন হতে পারিনি, নইলে দেখতে পেতাম যে রামরাজ্য ভারতে একবার মাত্র আসেনি। রামরাজ্য আমরা দেখেছি রাজা বিক্রমাদিত্যের আমলে, রাজা সমুদ্রগুপ্তের আমলে। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হতো এবং ভারতবর্ষকে তারপরেও অনেকদিন পর্যন্ত ভারতবর্ষকে সোনে কি চিড়িয়া বলা হতো। রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এবং রাজা চণ্ডাশোক যখন ধর্মাশোকে পরিণত হন তার আমলেও রামরাজ্য ছিল। সুতরাং আমরা যদি নিজেদের একটু একটু সংশোধন করি তো রামরাজ্য আবারও হতে পারে। না, আমি রাজনৈতিক নেতাদের সংশোধনের ক্লিশে কথাবার্তা বলছি না। আমরা যেদিনে নিজেদের সংশোধন করে নেব সেদিন তারা অটোমেটিক্যালি সংশোধিত হতে বাধ্য হবেন। তাই আসুন বন্ধু, আমরা আরও সচেতন হই, আরও ইনফর্মড হই, আর প্রকৃত রামরাজ্য গঠনের জন্য নিজেদের প্রস্তুত করি, যেখানে আছে সামগ্রিক গণতন্ত্র, শক্তিশালী আইনি ব্যবস্থা, আছে কর্তব্যনিষ্ঠা, অতএব আছে সমৃদ্ধি, শান্তি, সুখ। জয় শ্রীরাম।